আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসির শিক্ষার্থীরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনলাইন ক্লাসে। আমরা আজকে মূলত আলোচনা করব তোমাদের এইচএসসি ইংলিশের সেকেন্ড পেপারের যে একটি গুরুত্বপূর্ণ টপিকস আছে, যে গ্রামার আছে, আমরা সেটি আলোচনা করব। গ্রামারটির নাম হলো স্পেশাল ইউজ অফ সাম ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস। তোমরা এই গ্রামার থেকে তোমরা যদি আজকের ক্লাসটি করো, আমরা দুটো পার্টে আমাদের ক্লাসটি নিব। এই দুটো পার্টের ক্লাসটি যদি তুমি সম্পূর্ণ করো এবং পাশাপাশি আমাদের বোর্ড প্রশ্ন সমাধানের যে ক্লাসটি থাকবে সেটি যদি তোমরা করো, তুমি নিশ্চিত থাকতে পারো তোমাদের এই গ্রামারে তুমি 5-এ 5 অর্থাৎ ফুল মার্কস তুমি নিশ্চিত করতে পারবে। আমরা এই গ্রামার সম্পর্কে জানবো আগে, তারপর আমরা আলোচনায় চলে যাব। দেখো, এই গ্রামারটি মূলত আসে এইরকম, আমরা 10টি সেন্টেন্স দেখতে পাচ্ছি, এরকম 10টি সেন্টেন্স থাকবে এবং প্রতিটিতে একটি একটি করে গ্যাপ থাকবে এবং উপরে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ক্লু দেওয়া আছে, যেগুলোকে আমরা ওয়ার্ড বা ফ্রেজেস বলছি। সেখান থেকে তুমি চুজ করে করে একটা একটা পিক করে করে এই জায়গাগুলোতে তোমাকে বসাতে হবে। উপরে 10টা ক্লু দেওয়া থাকবে, তার মধ্যে তোমাকে এখানে 10টা প্রশ্ন দেওয়া থাকবে, তুমি বেছে বেছে তোমাকে বসাতে হবে। এবং সবচেয়ে মজার ব্যাপার, তুমি হয়তো ভাবছো তোমার ইংরেজি প্রথম পত্রের মতো উইথ ক্লুজ যেটি আছে সেটির মতো হয়তো, কিন্তু এটার সাথে এটা একটা পার্থক্য আছে এবং এটা অনেক সহজ। কিভাবে বললাম পার্থক্যটা একটু বুঝে নাও। ভাইয়া, ইংরেজি প্রথম পত্রে যে উইথ ক্লু থাকে সেখানে আমরা দেখতে পাই এই ক্লুগুলা এক এক সময় এক এক রকম থাকে, একই জায়গা থেকে প্রশ্নটা তুলে আনা হয়। কিন্তু আমরা আজকে যে গ্রামারটা করছি, তুমি সাধারণত দেখবে এইখানে যে ক্লুগুলো দেওয়া আছে, এখানে যে ওয়ার্ড বা ফ্রেজেসগুলো দেওয়া আছে, এর বাইরে থেকে তোমার প্রশ্নে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। অর্থাৎ তুমি বলতে পারো এই ওয়ার্ডগুলোর বা ফ্রেজগুলোর তুমি যদি ব্যবহার শতভাগ ভালোভাবে জানতে পারো, তোমার এই গ্রামারটিতে ফুল মার্কস তোলা একদম খুব সহজ হবে। চলো আমরা একটা একটা এই ফ্রেজ বা ওয়ার্ডগুলোর ব্যবহার জানি। আমরা প্রথমেই যেটা জানবো, এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, আর এই পাশে দেখতে পাচ্ছি হ্যাড বেটার। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এই যে দুটো অংশে আমি বিভক্ত করেছি, এই পাশে যে হ্যাভ টু আর এই পাশে যে হ্যাড বেটার, দুটোর অর্থই কিন্তু আমরা সাধারণত উচিত অর্থে ব্যবহার করে থাকি। উচিত এবং দুটোর অর্থই কিন্তু উচিত অর্থে ব্যবহার করি। এখন প্রশ্ন হলো, দুটোর বাংলা অর্থ উচিত হলো, দুটোর ব্যবহার দুই রকমের। যদি তোমাকে অবশ্যই করতে হয় এবং এটার মধ্যে বাধ্যবাধকতা থাকে, সেক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করি বা হ্যাজ টু এবং হ্যাড টু। আর অপর পাশে এমন এমন কিছু জিনিস থাকে তুমি চাইলে করতেও পারো, না করলেও তোমার কোনো অসুবিধা হবে না, সেক্ষেত্রে আমরা হ্যাড বেটার ব্যবহার করি। এবং এটা তুমি দেখবা পরিস্থিতির কারণে তোমাকে অনেক সময় আমরা বলি এটা করা উচিত, সেক্ষেত্রে আমরা হ্যাড বেটার ব্যবহার করি। ঠিক আছে, যেমন আমি ছোট্ট একটা উদাহরণ তোমাকে দেই। এই তোমার মা বাবাকে অবশ্যই সম্মান করা উচিত। ভাইয়া, এই যে তোমার মা বাবাকে তুমি সম্মান করবে, কোনোভাবে এটা স্কিপ করার সুযোগ আছে? এটা নাই, কারণ তোমাকে করতেই হবে এবং এটা চিরন্তন সত্য এবং এটাই বাধ্যবাধকতা। তাহলে সেক্ষেত্রে তুমি হ্যাভ টু ব্যবহার করবে। বাট আমি যদি বলি বাইরে বৃষ্টি পড়ছে, তোমাকে ছাতা নিয়ে বের হওয়া উচিত, এই জায়গায় একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বৃষ্টি পড়ছে, এই জন্য আমি তোমাকে বলছি তুমি ছাতা নাও। তাহলে পরিস্থিতির কারণে তোমাকে একটা কাজ যখন করতে বলছি, এটা করা উচিত বলছি, সেক্ষেত্রে হ্যাড বেটার হবে। তুমি যদি ছাতা নিয়ে নাও বের হও, হয়তো সর্বোচ্চ তুমি ভিজে যাবে, এর থেকে বেশি কিছু আর হবে না, কিন্তু মা বাবাকে তোমাকে সম্মান করতেই হবে এবং এটা আজীবন এবং এটা বাধ্যবাধকতা, অনেকটা চিরন্তন সত্য টাইপের। আশা করি দুটোর পার্থক্য বুঝেছো এবং এই দুটো নিয়ে কনফিউশন আমাদের মধ্যে তৈরি হয়। আমরা একটু এক্সাম্পলগুলো দেখলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। যেমন আমি এইখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছি, ইউ ড্যাশ ফলো ট্রাফিক রুলস, ইউ ক্যান নট ড্রাইভ অ্যাজ ইউ লাইক। ভাইয়া, আমি প্রথম লাইন দেখে বুঝতে পারছি তোমাকে ট্রাফিক রুলস মেনে চলা উচিত, অনুসরণ করা উচিত, সে কথাটি বলছে। আচ্ছা, তুমি কি কখনো এই যে গভর্নমেন্ট যে রুলস আছে বা সরকারি যে আমাদের উপর যে নিয়ম কানুনগুলো আমাদের উপর আরোপিত করা হচ্ছে, সেগুলো কি কোনোভাবে স্কিপ করার সুযোগ আছে? নাই, তোমাকে অবশ্যই তোমাকে এই ট্রাফিক রুলস মানতেই হবে। তাহলে যেহেতু অবশ্যই করতে হবে, সেক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করব। এখন প্রশ্ন আসে, ভাইয়া এখানে তো হ্যাভ টুর ক্ষেত্রে 3টা ছিল, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। তুমি আমাকে আগে বলো, ইউর সাথে কখনো কি হ্যাজ বসে? না, ইউর সাথে হ্যাভ বসে।
হ্যাজ কিসের সাথে বসে? হির সাথে বসতে পারে, শির সাথে বসতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই সাবজেক্টের উপর বেস করে হ্যাভ টু হ্যাজ টু বসাবো, বাট হ্যাড টু কখন বসাবো? ভাইয়া এই বাক্যে যদি অতীতকালের কোনো কিছু নির্দেশ করে, যেমন আমরা যদি দেখতে পাই ইয়েস্টারডে লেখা আছে, বা বিগত সময়ের কোনো একটা টেন্সের যে ইন্ডিকেটর বলতে পারো, বা কোনো একটা জিনিস ক্লু দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা হ্যাড টু ব্যবহার করব। সো যেহেতু এখানে নাই, আমরা হ্যাভ টুটা ব্যবহার করব। ভাইয়া এই জায়গায় আমি 3 নাম্বারটা একটু তোমাকে আমি বলবো, একটু এই জায়গাটা একটু লক্ষ্য করো। ইট ইজ এ সিক্রেট ম্যাটার, বলা হচ্ছে এটা একটা গোপন বিষয়, এবং বলা হচ্ছে উই ড্যাশ নট ডিসকাস দিস ইন পাবলিক, আমাদের এটা পাবলিকলি আলোচনা করা উচিত নয়। ভাইয়া এটা একটা প্রেক্ষাপটের কারণে বলতেছে, এটা একটা গোপন বিষয়, তুমি এটা আলোচনা করিও না সবার সামনে। তাহলে গোপন বিষয় তুমি আলোচনা করে ফেললেও তেমন কিছু হবে না। হ্যাঁ হবে, জিনিসটা গোপনীয়তা থাকবে না, অবশ্যই সমস্যা হবে, কিন্তু অবশ্যই বাধ্যবাধকতা তোমাকে দিয়ে করাতেই হবে, এরকম কোনো কিছু নাই। সেক্ষেত্রে আমরা এইখানে একটা পরিস্থিতির কারণেই এই জিনিসটা যেহেতু বলা হচ্ছে, বিষয়টা একটা গোপনীয় বিষয়, এই জন্য যেহেতু তোমাকে উচিত ব্যবহার করতে হচ্ছে, সেক্ষেত্রে তুমি অবশ্যই হ্যাভ টু ব্যবহার না করে তোমাকে হ্যাড বেটার ব্যবহার করতে হবে। তুমি প্রচুর প্র্যাকটিস করবা, দেখবা তোমার জন্য খুব সহজ হবে। দেখো আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি ইউ লুক এক্সস্টেড, তুমি অনেক ক্লান্ত দেখাচ্ছে তোমাকে, ঠিক আছে? তাহলে তোমাকে বলা হচ্ছে ইউড হ্যাজ টেক রেস্ট ফর এ ওয়াইল, তোমাকে কিছু সময়ের জন্য তোমাকে কি করা উচিত? রেস্ট করা উচিত। এখন সেই ক্ষেত্রে তুমি দেখো, তোমাকে একটা পরিস্থিতির কারণে তোমাকে একটা কাজ করতে বলা হচ্ছে, পরিস্থিতিটা কি? তোমাকে অনেক ক্লান্ত দেখাচ্ছে, তাহলে পরিস্থিতির কারণে তোমাকে এই জিনিসটা যেহেতু করতে বলা হয়েছে, তুমি না করলেও আহামরি সমস্যা হবে যে তা নয়, তবে করা উচিত। সেক্ষেত্রে আমরা হ্যাভ টু নয়, আমরা হ্যাড বেটার ব্যবহার করব। আবার অপর পাশে আমরা 2 নাম্বার এক্সাম্পলটা যদি একটু দেখি, সামটাইমস, মাঝে মাঝে উইড হ্যাশ অ্যাকসেপ্ট সামথিং আনউইলিংলি ফর দ্য সেক অফ পিস, বলা হচ্ছে মাঝে মাঝে আমরা অনেক কিছু আমরা কি করি, এই তোমার অনিচ্ছা সত্ত্বেও আমরা আমাদের জীবনের শান্তির জন্য আমরা এটাকে গ্রহণ করে নিই। তাইলে ভাইয়া এই যে একটা কথা যে এখানে বললো, আমরা সব কিছু অনেক সময় দেখা যায় যে আমরা অনিচ্ছা সত্ত্বেও মেনে নিই আমাদের জীবনে, তো এটা অনেকটা চিরন্তন সত্য টাইপের, বা কোনো একটা পরিস্থিতির কারণে এটা বলেনি, এটা যে কোনো মানুষের জীবনে ঘটে থাকে, এটা কোনো একটা পরিস্থিতির প্রেক্ষাপট অনুযায়ী যেহেতু বলেনি, পাশাপাশি এই ঘটনা যেহেতু মানুষের জীবনে সচরাচর ঘটে থাকে এবং এটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা এই জায়গায় হ্যাভ টু ব্যবহার করব। তোমাদের উচিত হবে বিগত সালে যে প্রশ্নগুলো আসছে এগুলো একটু লক্ষ্য করা, এগুলো লক্ষ্য করলে তুমি আরও ভালো বুঝতে পারবে। আমাদের এই ক্লাসগুলো চলমান থাকবে। তোমরা জানো আমাদের ইউটিউব চ্যানেল যেটি আছে জাহিদ স্যার, সেখানে আমরা এইচএসসি ইংলিশে কমপ্লিট একটা প্রিপারেশনের জন্য যা যা প্রয়োজন আমরা সব কিছু তোমাদের জন্য প্রোভাইড করেছি, ভিডিওগুলো আপলোড করেছি। আমাদের প্রত্যেকটি গ্রামারের ভিডিও আছে, ইংলিশ ফার্স্ট পেপারের টেক্সট বুকের যে প্যাসেজগুলো আছে সেগুলোর ভিডিও কিন্তু আছে, ঠিক আছে? আর আমাদের আমরা অফলাইনে আছি চট্টগ্রামে। আমি একটু যদি তোমাদেরকে আমাদের অফলাইন ঠিকানাটা একটু বলি, আমাদের অফলাইন ঠিকানা চট্টগ্রামের এই মতি টাওয়ার 5ম তলা, মতি টাওয়ারের 5ম তলায় আমরা অফলাইনে আছি, 5ম তলায়। এটা তোমার চকবাজার চট্টগ্রাম, ঠিক আছে? যারা চট্টগ্রামের বাইরে থেকে আমাদের সাথে যুক্ত আছো তাদের জন্য বলবো আমাদের অনলাইন কোর্সও কিন্তু তোমাদের জন্য থাকছে। তোমরা যারা অনলাইন কোর্স কিংবা অফলাইন কোর্সে আমাদের সাথে যুক্ত হতে চাও, তোমরা আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা তোমাদেরকে গ্রুপে অ্যাড করাবো, বা ফ্রি ক্লাসের জন্য অনলাইন ক্লাসের জন্য হলো আমাদেরকে এই নাম্বারে নক করলে ইনশাল্লাহ তোমরা আমাদের সাথে যুক্ত থেকে তোমার এইচএসসি এবং অ্যাডমিশনের প্রিপারেশন সর্বোচ্চ তুমি নিতে পারবে। আচ্ছা, আমরা একটু পড়ব ওয়াজ বর্ন বা ইজ বর্ন যেটাই দেওয়া আছে এখানে আমরা একটু পড়ি। দেখো, ওয়াজ বর্ন থাকলে সাধারণত তোমরা জানো জন্মগ্রহণ করা অর্থে আমরা ওয়াজ বর্ন শব্দটি ব্যবহার করে থাকি। এই জন্মগ্রহণ করা অর্থে আমরা ব্যবহার করে থাকলেও আমাদের মনে একটা ধারণা আছে
এই ওয়াজ বর্নের পরে সবসময় আমাদের একটা সাল থাকবে। ইন ধরো 1993, ধরো সে জন্মগ্রহণ করেছিল 1993 সালে, বাট এই ধারণাটা ভুল। দেখো ওয়াজ বর্নের পর সবসময় যে তোমার সাল দেওয়া থাকবে ব্যাপারটা তেমন নয়। আমরা যেমন এই জায়গায় দেখতে পাচ্ছি ওয়াজ বর্নের পর কি দেওয়া আছে, ইনফিনিটিভ ফ্রেজ দেওয়া আছে। এই জায়গায় কি দেওয়া আছে, ওয়াজ বর্নের পর নাউন দেওয়া আছে। এই জায়গায় দেওয়া আছে অ্যাডজেক্টিভ দেওয়া আছে। এই জায়গায় অ্যাডভার্বিয়াল বা প্রেপোজিশনাল ফ্রেজ আছে। এইটুকু অন্তত জেনে নাও, ওয়াজ বর্নের পর চারটা জিনিস থাকতে পারে। ভাইয়া কখনো অ্যাডভার্বিয়াল বা প্রেপোজিশনাল ফ্রেজ থাকতে পারে, বা অ্যাডজেক্টিভ থাকতে পারে, বা নাউন থাকতে পারে, বা ইনফিনিটিভ ফ্রেজ থাকতে পারে। তাহলে এই চারটা জিনিস থাকতে পারে। আমরা এক্সাম্পল সহকারে দেখব। আমরা যখন এক্সাম্পল দেখব তখন এই বিষয়গুলো আমরা এক্সপ্লেইন করব। একটু খেয়াল করো, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ওয়াজ বর্নের পরে এই জায়গায় যেটা আছে সেটা হলো প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশনাল ফ্রেজ কি ভাই? প্রেপোজিশনাল ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল হলো সাধারণত প্রেপোজিশন দিয়ে শুরু হবে এবং নাউন দিয়ে শেষ হবে, যেটাকে আমরা স্ট্রাকচারালি বলি প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, এটা স্ট্রাকচারালি কিন্তু প্রেপোজিশনাল ফ্রেজ। এটাকে আমরা আরেকটা নামে ডাকতে পারি, অ্যাডভার্বিয়াল নামেও ডাকতে পারি। এই জায়গায় একটু দেখো, আই ওয়াজ বর্ন ইন 1981, প্রেপোজিশন দিয়ে শুরু। দেখো একিলেস ওয়াজ বর্ন উইথ এ হিডেন পাওয়ার, এই জায়গায় দেখো প্রেপোজিশন দিয়ে শুরু, আবার নাউন দিয়ে শেষ। এই যে উইথ এ হিডেন পাওয়ার, এই জায়গায় উইথ এ হিডেন পাওয়ার, এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ বা এটার নাম অ্যাডভার্বিয়ালও তুমি বলতে পারো। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি হি ওয়াজ বর্ন ইনটু এ ওয়েল টু ডু ফ্যামিলি। ভাইয়া এই জায়গায় প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ। এই জায়গায় তুমি দেখতে পাচ্ছ হি ওয়াজ বর্ন ইন ঢাকা, প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ। তাহলে আমরা প্রথমে স্ট্রাকচারটা বুঝতে পারলাম, প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, সেটাকে আমরা প্রেপোজিশনাল ফ্রেজ বলি। এবং ওয়াজ বর্নের পর প্রেপোজিশনাল ফ্রেজ থাকতে পারে। আমরা 2 নাম্বারটা একটু খেয়াল করি। 2 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি ওয়াজ বর্নের পরে অ্যাডজেক্টিভ থাকতে পারে। কিভাবে অ্যাডজেক্টিভ থাকবে একটু দেখো, ফারুক ওয়াজ বর্ন ব্লাইন্ড, সে ফারুক অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছিল। শি ওয়াজ বর্ন ডিফ, তাহলে এখানে বোঝাচ্ছে বধির হয়ে জন্মগ্রহণ করেছিল। দ্য গার্ল ওয়াজ বর্ন লেজি, সে কি অলস হয়ে জন্মগ্রহণ করেছিল এই মেয়েটা। তাহলে এই জায়গায় ব্লাইন্ড, ডিফ, লেজি এগুলো এক একটা অ্যাডজেক্টিভ। তার মানে আমরা বুঝতে পারছি ওয়াজ বর্নের পর অ্যাডজেক্টিভও বসতে পারে। ঠিক আছে, দেখো তারপর আমরা 3 নাম্বার যেটা দেখছি, ওয়াজ বর্নের পর আমরা কি দেখতে পাচ্ছি, নাউনও বসতে পারে। যেমন উই আর অল বর্ন লিডার্স, আমরা কি হয়ে জন্মগ্রহণ করি, সবাই নেতা হয়ে জন্মগ্রহণ করেছিলাম। ঠিক আছে, দ্য ম্যান ওয়াজ বর্ন ডেভিল, ডেভিল মানে এখানে শয়তান, দুষ্ট এই টাইপের কিছু একটা বোঝাচ্ছে। আমরা ডেভিল হয়ে জন্মগ্রহণ করেছিলাম। তাহলে লিডার্স এবং ডেভিল এই দুটোই কিন্তু এখানে নাউন, অর্থাৎ ওয়াজ বর্নের পর নাউনও বসতে পারে। আমরা 3টা পড়ে ফেলছি, ওয়াজ বর্নের পর প্রেপোজিশনাল ফ্রেজ বসতে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারে, নাউন বসতে পারে। আমরা এখন যে বিষয়টা জানবো, ওয়াজ বর্নের পরে আমরা দেখতে পাচ্ছি ওয়াজ বর্নের পরে এই জায়গায় ইনফিনিটিভ ফ্রেজ বসতে পারে। প্রশ্ন হলো ইনফিনিটিভ ফ্রেজ কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম হলো ইনফিনিটিভ। এতটুকু পর্যন্ত আমরা বলি ইনফিনিটিভ, এবং এই 2 প্লাস V0 সাথে যদি কমপক্ষে একটা ওয়ার্ড, মিনিমাম দেখো 1 ওয়ার্ড যদি যুক্ত হয়, 2টো হতে পারে, 3টা হতে পারে, দেখো তখন তাকে আমরা একসাথে বলবো ইনফিনিটিভ ফ্রেজ। আমি আবারও বলছি, 2 প্লাস ভার্বের বেস ফর্ম হলে আমরা বলি ইনফিনিটিভ। 2 প্লাস ভার্বের বেস ফর্মের সাথে কমপক্ষে একটি ওয়ার্ড, 2টি হতে পারে, 3টি হতে পারে, যদি যুক্ত হয়ে যায় সেক্ষেত্রে সেটিকে আমরা বলবো ইনফিনিটিভ ফ্রেজ। যেমন আলেকজান্ডার ওয়াজ বর্ন টু কনকিউর, দেখো এই যে এটা টু কনকিউর, এটা একটা ইনফিনিটিভ, 2 প্লাস ভার্বের বেস ফর্ম দ্য ওয়ার্ল্ড। তাহলে আলেকজান্ডার জন্মগ্রহণ করেছিল বিশ্বকে জয় করার জন্য। তাহলে এই জায়গায় টু কনকিউর দ্য ওয়ার্ল্ড, এটা পুরোটা একটা ইনফিনিটিভ ফ্রেজ। আমরা দেখতে পাচ্ছি বাইরন ওয়াজ বর্ন টু ওরশিপ বিউটি, বাইরন জন্মগ্রহণ করেছিল সুন্দরের পূজা করতে। তাহলে এই জায়গায় প্রশংসা করতেও বলতে পারো টু ওরশিপ, 2 প্লাস ভার্বের বেস ফর্ম, এই জায়গায় এটা হলো যে ইনফিনিটিভ, এবং বিউটি যোগ করার কারণে, কমপক্ষে একটি ওয়ার্ড যোগ করার কারণে সেটি হয়ে গেল ইনফিনিটিভ
ফ্রেজ। তাহলে আমরা কি কি ব্যবহার জানলাম? আমরা হ্যাভ টু এবং হ্যাড বেটারের মধ্যে যে পার্থক্য, যে কনফিউশন, সেটা জানতে পারলাম। পাশাপাশি ওয়াজ বর্ণের যে ব্যবহার সেটাও জানতে পারলাম। পরীক্ষার হলে এগুলো তোমরা খুব সহজে আনসার করতে পারবে। আমি তোমাদেরকে এই যে বেসিক আলোচনা থাকবে দুটো পার্ট, এরপর অবশ্যই বলবো বোর্ড প্রশ্ন করতে। তিনটি এই পার্ট করার পর তুমি দেখবে যে তিনটা একসাথ করে তোমার এই গ্রামারটিতে সম্পূর্ণ মার্কস বা ফুল মার্কস তুমি নিশ্চিত করতে পারবে। শেষ পর্যন্ত ভিডিওতে থাকবে অবশ্যই। দেখো, লেট অ্যালোন ভাইয়া সবচাইতে সহজ, যেটি তুমি আসলে তুমি সহজে উত্তর করতে পারবা। লেট অ্যালোন মানে কি? যেটি চিন্তাই করা যায় না, যেটি কখনোই চিন্তাই করতে পারবা না। যেমন আমি বললাম যে আমি তো এই ঘরোয়া লিগেই খেলতে পারি না, আইপিএল খেলা তো অনেক দূরের বিষয় আমার জন্য। এই যে লেট অ্যালোন মানে অনেক দূরের কথা, মানে যেটি আমার চিন্তার বাইরে। আমি তো একটি অ্যান্ড্রয়েড মোবাইলে কিনতে পারছি না, আইফোন তো আমার জন্য অনেক দূরের বিষয়। এই যে আমরা একটা কথা বললাম, একটির সাথে আরেকটি তুলনা করলাম, আবারও বলছি একটির সাথে আরেকটি তুলনা করলাম এবং অবাস্তব একটা জিনিস উপস্থাপন করলাম, সেক্ষেত্রে আমরা লেট অ্যালোন ব্যবহার করবো। এবং লেট অ্যালোন অর্থ আমরা চিন্তাই করা যায় না এমন কিছু অর্থে আমরা প্রকাশ করি। সাধারণত ভাবাই যায় না বা চিন্তাই করা যায় না এরূপ অর্থ প্রকাশ করে। এটি সাধারণত সবসময় না নেগেটিভ অর্থ প্রকাশ করে। যেমন হি ক্যান নট, দেখো, ড্রাইভ দ্য মোটর বাইক ওয়েল, সে ভালোভাবে মোটর বাইকে চালাতে পারে না। এখানে বলা হচ্ছে এই কার, তোমাকে এই জায়গাটায় মূলত আন্ডারলাইন করা থাকবে। দেখো তো, এই জায়গায় যদি আন্ডারলাইন করা থাকে তুমি সহজেই বুঝতে পারবা সে ভালোভাবে মোটর বাইকে চালাইতে পারে না, সে কার তো চালানো অনেক দূরের বিষয়। আবার বলা হচ্ছে দ্য ওল্ড ম্যান ক্যান নট স্ট্যান্ড, এই বৃদ্ধ লোকটি তো দাঁড়াতেই পারে না, এই জায়গায় আন্ডারলাইন থাকবে, বলবে যে ওয়াক, হাঁটা তো অনেক দূরের বিষয়। ভাইয়া পরীক্ষা আসবে আর লিখে দিবা, একদম সহজ, তুমি ফুল মার্কস নিশ্চিত করতে পারবা এই গ্রামারটিতে। ঠিক আছে, আমরা এই জায়গায় তাহলে এই বিষয়গুলো বুঝতে পারলাম। তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আমাদের জন্য তোমাদের কাজে লাগবে, তোমাদের জন্য একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমি সবগুলো এক্সাম্পল পড়ছি না, আশা করি তোমরা সহজে বুঝবে। এখানে বিগত সালের এই লেট অ্যালোন থেকে যে প্রশ্নগুলো আসছে এখানে রাখা আছে। ঠিক আছে, যেমন ইট ইজ নট ইজি টু স্কোর এ গোল, এ হ্যাট্রিক, বলা হচ্ছে একটা গোল করাই তো সহজ বিষয় নয় বলা হচ্ছে, আর হ্যাট্রিক তো অনেক দূরের বিষয়, লেট অ্যালোন এ হ্যাট্রিক। দেখো, এখন যেটা শিখবো, অনেক সময় তুমি দেখবা ওই সেন্টেন্সে যে গ্যাপ থাকবে, ওই গ্যাপের শেষে দেখবা একটা কোয়েশ্চেন মার্কস আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে। ভাইয়া আমি তোমাকে সহজে টেকনিক দিয়ে শেখানোর চেষ্টা করছি। ভাইয়া তুমি দেখবা ওই 10টার মধ্যে 2টা বা 3টা বা একটাতে দেখবা শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, গ্যাপ আছে একটা, শেষে প্রশ্নবোধক। আমি আবারও বলছি, গ্যাপ আছে একটা, শেষে প্রশ্নবোধক। তাইলে আনসার এই 3টার বাইরে জীবনেও হবে না, এই 3টার বাইরে জীবনেও হবে না। গ্যাপ একটা, শেষে প্রশ্নবোধক। আনসার হইতে পারে হোয়াট ইফ, হোয়াট ইজ ইট লাইক, উড ইউ মাইন্ড। এইবার তুমি যেটা চিন্তা করবা, গ্যাপের পরে একটা কি ভার্ব প্লাস আইএনজি আছে কিনা। যদি গ্যাপের পরে ভার্ব প্লাস আইএনজি না থাকে তাহলে আনসার হোয়াট ইফ, আর কিচ্ছু চিন্তা করার দরকার নাই। শেষে প্রশ্নবোধক, গ্যাপ একটা, গ্যাপের পরে যদি ভার্ব প্লাস আইএনজি না থাকে তাহলে আনসার হোয়াট ইফ, যদি থাকে ভার্ব প্লাস আইএনজি তাহলে আনসার হোয়াট ইজ ইট লাইক হতে পারে, উড ইউ মাইন্ডও হতে পারে। আমরা এবার ব্যাখ্যায় যাচ্ছি। দেখো, হোয়াট ইফ এটার পর সাধারণত অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন হয়। এবং হোয়াট ইফের পরে কখনোই তোমাকে বলে নেই ভার্ব প্লাস আইএনজি হবে। এবং হোয়াট ইফ অর্থটা কি? সাধারণত হোয়াট উড হ্যাপেন ইফ, অর্থাৎ কি ঘটবে যদি এটা হয়। তার মানে হোয়াট ইফ মানে কি ঘটবে যদি এটা হয়, অনেকটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে, কি ঘটবে যদি এটা হয়। এবং হোয়াট ইফের পরে কখনো ভার্ব প্লাস আইএনজি হবে না, ভার্ব প্লাস আইএনজি হবে না, এরপর একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। আর হোয়াট ইজ ইট লাইক মানে হলো কোনো কাজ করার অনুভূতির বিবরণ দিতে হোয়াট ইজ ইট লাইক বাক্যে ব্যবহার হয়। কোনো কাজ করার অনুভূতি বিবরণ দিতে আমরা হোয়াট ইজ ইট লাইক ব্যবহার করি। এবং হোয়াট ইজ ইট লাইকের পর ভার্বের সাথে
আইএনজি যুক্ত হয়। আর উড ইউ মাইন্ডের পরেও ভার্বের সাথে আইএনজি, তবে পার্থক্য হলো কোনো কাজের বিবরণ দিতে গেলে, অনুভূতির বিবরণ দিতে গেলে এটা, তবে নম্র ও ভদ্রভাবে কাউকে কোনো কিছুর প্রস্তাব দিলে, কোনো কিছু করতে বললে আমরা সাধারণত উড ইউ মাইন্ডটা ব্যবহার করে থাকি। তাহলে আমি বলতে পারি উড ইউ মাইন্ড কখন ব্যবহার করব? শেষে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে, পাশাপাশি কাউকে নম্র ভদ্রভাবে কোনো কিছু করার প্রস্তাব দিলে, কোনো কিছু করতে বললে সেক্ষেত্রে আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করব। আর এটা হলো যে কোনো কাজ করার অনুভূতির বিবরণ দিতে হলে। আমরা একটু এক্সাম্পল দেখলে ভালো করে বুঝবো। সবসময় এক্সাম্পলগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। যেমন বলা হচ্ছে এখানে একটা গ্যাপ আছে এবং শেষে প্রশ্নবোধক। খুবই ইন্টারেস্টিং বিষয়, এখানে কোনো ভার্ব প্লাস আইএনজি নাই, ভাই আর কিছু দেখার দরকার নাই। তাহলে হোয়াট ইফ আনসার, কি ঘটবে যদি ইউর ফাদার ফলস সিক অ্যাগেন, তোমার বাবা যদি আবার অসুস্থ হয়ে পড়ে, কি ঘটবে যদি? তার মানে আমরা বুঝতে পারছি শেষে প্রশ্নবোধক চিহ্ন এবং একটা গ্যাপ আছে, এরপরে ভার্ব প্লাস আইএনজি নাই, তাহলে তোমাকে এই ক্ষেত্রে হোয়াট ইফ ব্যবহার করতে হবে। কিন্তু ঘটনাটা ঝামেলাটা এই জায়গাটায় বেশি, এখানেও ভার্ব প্লাস আইএনজি, এখানেও ভার্ব প্লাস আইএনজি। তোমাকে দেখে বুঝতে হবে সে কি নম্র ও ভদ্রভাবে কোনো কিছু করার প্রস্তাব দিয়েছে বা কোনো কিছু করতে বলেছে। যদি বলে উড ইউ মাইন্ড, যদি না বলে কোনো কাজ করার অনুভূতি বলে সেক্ষেত্রে প্লেয়িং, সেক্ষেত্রে আমরা হোয়াট ইজ ইট লাইক ব্যবহার করবো। যেমন হোয়াট ইজ ইট লাইক প্লেয়িং ইন দ্য ফিল্ড, বলা হচ্ছে মাঠে খেলার অনুভূতিটা কেমন। আবার বলা হচ্ছে উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো, বলা হচ্ছে তুমি কি কিছু মনে করবে যদি দরজাটা জানালাটা বন্ধ করে দাও। তার মানে এখানে কোনো কিছু করার প্রস্তাব দিচ্ছে, কোনো কিছু করতে বলছে, সেক্ষেত্রে আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করবো। আর যদি কোনো কাজ করার অনুভূতির বিবরণ দেয় সেক্ষেত্রে আমরা হোয়াট ইজ ইট লাইক, এবং শেষে প্রশ্নবোধক গ্যাপ একটি কিন্তু ভার্ব প্লাস আইএনজি নাই, সেক্ষেত্রে আমরা অবশ্যই হোয়াট ইফ ব্যবহার করবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এগুলো বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করলে আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করলে আরও ক্লিয়ার হয়ে যাবে। এইবার যে বিষয়টা আমরা পড়বো একটু খেয়াল করো। এতক্ষণ আমরা যেটা পড়লাম, গ্যাপ একটি প্রশ্নবোধক চিহ্ন, গ্যাপ একটি প্রশ্নবোধক চিহ্ন, আনসার হতে পারে তিনটা, হোয়াট ইফ, হোয়াট ইজ ইট লাইক, উড ইউ মাইন্ড। কিন্তু ভাইয়া গ্যাপ দুইটা, প্রশ্নবোধক চিহ্ন আছে, তাইলে আনসার হইতে পারে দুইটা। আমি আবারও বলছি, গ্যাপ আছে দুইটা, শেষে প্রশ্নবোধক চিহ্ন, তাইলে দুইটা আনসারের বাইরে চায় না সাধারণত। দুইটা আনসারগুলো হলো হোয়াটস ডট ডট লাইক আর হোয়াট ডাস ডট ডট লুক লাইক। তার মানে আমরা যেটা বুঝতে পারছি, যদি প্রশ্নে দুটো গ্যাপ থাকে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, সাধারণত আনসার দুইটা হয়, হোয়াট ডাস লুক লাইক অথবা হোয়াটস লাইক। কখন কোনটা হবে একটু খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। যদি বলা হয়, আমি একটু প্যান কালারটা চেঞ্জ করে নিই, হোয়াইট কালার নিই, দেখো, আচ্ছা হোয়াইট না, দেখো বলা হচ্ছে কোনো মানুষের স্বভাব, মেজাজ বা বৈশিষ্ট্য জানতে হোয়াটস লাইক বাক্যে কাঠামোটি ব্যবহৃত হয়। বলা হচ্ছে কোনো মানুষের স্বভাব জানবা, কোনো মানুষের তুমি মেজাজ জানবা, বৈশিষ্ট্য জানবা, তাহলে তুমি হোয়াটস লাইক ব্যবহার করবা। সাধারণত আনসিন বিষয়গুলো যেগুলো দেখা যায় না, ভাইয়া মেজাজ কেমন, এগুলো কি ধরে দেখতে পারবা? পারবা না। চোখ দিয়ে দেখা যায় না, এগুলো তুমি যখন একটা মানুষ আচরণটা করে তখন তুমি বুঝতে পারবা, ফিল করতে পারবা তার বৈশিষ্ট্য কেমন। কিন্তু ভাইয়া হোয়াট ডাস লুক লাইক ব্যবহার হয় কোনো ব্যক্তি বা প্রাণীর চেহারার বিবরণ দিতে। শুধু ব্যক্তি প্রাণী বলবো না, কোনো বস্তুর আকৃতির ক্ষেত্রেও আমরা সেটা ব্যবহার করি। আমি আবার বলছি, কোনো ব্যক্তি বা প্রাণীর চেহারার বিবরণ দিতে, মানে যেটা ফিজিক্যালি অ্যাপিয়ারেন্স, অর্থাৎ ফিজিক্যালি দেখা যায়, মানে একদম দৃশ্যমান সিন, সেক্ষেত্রে আমরা ব্যক্তি বা প্রাণীর চেহারার বিবরণ বা কোনো বস্তুর আকৃতির ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে হোয়াট ডাস লুক লাইকটা ব্যবহার করে থাকি। তার মানে আমরা বলতে পারি ভাইয়া যখন দেখা যায় না এমন কোনো কিছু বোঝায় তখন হোয়াটস লাইক, কিন্তু দেখা যায় এমন কোনো কিছু বোঝাচ্ছে তখন হোয়াট ডাস লুক লাইক। যেমন তোমার মা তোমাকে জিজ্ঞেস করলো তোমার টিচারটা কেমন, সেক্ষেত্রে টিচার দেখতে কেমন সেটা জিজ্ঞেস করে নাই, তার পড়ার কোয়ালিটি কেমন সেটা জিজ্ঞেস করেছে। সেক্ষেত্রে কিন্তু ভাইয়া হোয়াটস লাইক হবে, হোয়াট ডাস লুক লাইক না। কিন্তু তোমার মা বলেছে তুমি যে চিড়িয়াখানায় গেলে ছাতিটা দেখতে কেমন, তুমি বলে বৃহৎ আকৃতির, তখন কিন্তু ভাইয়া হোয়াট ডাস লুক লাইক, তুমি আকৃতি বুঝাচ্ছ। আশা করি তুমি বুঝছো। আমি এক্সাম্পল দিলে আরও ভালো বুঝবা। যেমন আমি একটা করে এক্সাম্পল দিই, হোয়াটস
ডট ডট সরি ডট ডট ইউর ফ্যামিলি ড্যাশ। এই জায়গায় হোয়াটস ইউর ফ্যামিলি লাইক মানে তোমার পরিবারটা কেমন বোঝাচ্ছে, ঠিক আছে, পরিবারটা কেমন, পরিবারের আকৃতি কেমন বোঝায় নেই। আবার এই জায়গায় দেখো হোয়াট ডাজ তুহিন লুক লাইক, এই জায়গায় তুহিনের দেখতে কেমন সেটা বোঝাচ্ছে, মানে তুহিন কি স্মার্ট কিনা বা সে লম্বা কিনা বেটে কিনা এগুলো বোঝাচ্ছে। যেমন হোয়াট ডু দ্য জাপানিজ পিপল লুক লাইক, জাপানিজ পিপলগুলো দেখতে কেমন সেটা বোঝাচ্ছে। হোয়াট ডাজ দ্য টাইগার লুক লাইক, বাঘ দেখতে কেমন সেটা বোঝাচ্ছে। কিন্তু ভিতরের কোনো কিছু বোঝালে, বৈশিষ্ট্য, মেজাজ, স্বভাব বোঝালে আমরা ওয়ার্ডস লাইক ব্যবহার করবো। এখন অনেক সময় এগুলো কনফিউশন তৈরি হয়, সেক্ষেত্রে আমি বলবো তোমার যে 10টা পরীক্ষা দেওয়া থাকবে বা তুমি প্র্যাকটিস করবা, সেখানে দুটোর সাথে কম্পেয়ার করবা। দেখা যাবে দুটো গ্যাপ শেষে প্রশ্নবোধক এরকম দুটো থাকলে তুমি কম্পেয়ার করবা কোনটা আসলে সিন জিনিস কোনটা আনসিন জিনিস, ওটা কম্পেয়ার করলে অটোমেটিক তুমি বের করে ফেলতে পারবা। ঠিক আছে, আশা করি আমরা এটা বুঝছি। এখানে বিগত সালের প্রশ্ন আছে, যেমন ক্যান এনিওয়ান টেল মি অ্যান এলিফ্যান্ট, এলিফ্যান্টের কথা বলছে। আই হ্যাভ নেভার সিন অ্যান এলিফ্যান্ট, এবং সে কখনোই এলিফ্যান্ট দেখে নাই সেটা বোঝাচ্ছে। তার মানে বুঝতেই পারছো এটা আকৃতির কথা বোঝাচ্ছে, হোয়াট ডাজ লুক লাইক হবে। আশা করি তোমরা বুঝছো। আমরা বোর্ড প্রশ্নের সমাধানে আমরা আরও আলোচনা করব। আমরা আজকে এইটুকুই থাকবে আমাদের ক্লাস 1-এ, অর্থাৎ স্পেশাল ওয়ার্ড অ্যান্ড ফ্রেজের প্রথম অংশ আমরা আজকে এখানে সমাপ্ত করছি। আমাদের দ্বিতীয় অংশ দেখার আমন্ত্রণ রইল। আমাদের অনলাইন এবং অফলাইন কোর্সে যুক্ত হতে চাইলে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আমাদের অফলাইন ঠিকানা চকবাজারের মতি টাওয়ারের 5ম তলা। চলে আসবে সবাই, দেখা হবে ক্লাসে। ভালো থাকো, আসসালামু আলাইকুম।